প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা সবেমাত্র 8 পাস করে 9-এ উঠেছ, তোমাদের এপ্রিল মাসে প্রথমে ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা হবে। তোমাদের আমি ইতিহাসের একটা সাজেশান দিয়ে দিয়েছি, আজ তোমাদের ভূগোলের সাজেশান দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা এই বড় প্রশ্নগুলো তোমরা যদি করে যেতে পারো, তাহলে সমস্ত বড় প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে। তাহলে তোমাদের প্রথমে প্রাকৃতিক থেকে 2টো অধ্যায় আর আঞ্চলিক থেকে 1টা অধ্যায় পরীক্ষা হবে। মোট 3টে অধ্যায়ের পরীক্ষা হবে 40 নম্বরে। তাহলে দেখে নাও প্রথম তোমাদের কি কি প্রশ্ন আছে, যেগুলো করলে তোমরা সমস্ত বড় প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। প্রথম অধ্যায়, গ্রহরূপে পৃথিবী। 5 নম্বরের এই অধ্যায়ে 5 নম্বরের প্রশ্ন দিয়েছি 3টে। তবে এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন বেশিরভাগ স্কুলে পড়বে না, তবে 2-একটা স্কুলে 5 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে পড়বে। দেখে নাও কী কী পড়তে পারে। পৃথিবীর আকৃতি, অভিগত গোলাকৃতির প্রমাণ দাও। এটা চিত্রসহ, এগুলো সব চিত্রসহ করতে হবে। তাহলে পৃথিবীর যে আকৃতি তার অভিগত গোলাকৃতির প্রমাণ, এই প্রশ্নটা কিছু কিছু স্কুলে 5 নম্বরে পড়তে পারে। যদি না পড়ে 3 নম্বরে, অনেক স্কুলে এটা 3 নম্বরেও পড়তে পারে। ঠিক আছে। দ্বিতীয় দেখে নাও, পৃথিবীর আকৃতি সপক্ষে প্রমাণ দাও। 5 নম্বরের মতন করে রাখো, 5 নম্বরে অথবা 3 নম্বরের দুটোর মধ্যে একটা পরীক্ষায় পড়ে যাবে। আচ্ছা, পরেরটা, সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের অবস্থান, যুক্তি দাও। এই প্রশ্নটাও তোমাদের কোনো কোনো স্কুলে 5 নম্বরে পড়তে পারে, আবার কোনো স্কুলে 3 নম্বরেরও পড়তে পারে। ঠিক আছে। তাহলে প্রথম দুটো বেশি ইম্পর্টেন্ট, শেষেরটা সেই তুলনায় তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নম্বরে এই অধ্যায় থেকে অবশ্যই 3 নম্বরের মানের প্রশ্ন তোমাদের পড়বে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জিপিএসের ব্যবহার। এটা ভালো করে তৈরি করে নাও, মনে করো এটা পরীক্ষায় পড়েই আছে। আর পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই দুটোর প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও 3 নম্বরের মানের মতন। তার সঙ্গে এটাও করবে, চিত্রসহ ব্রেডফোর্ড লেভেল পরীক্ষাটি বিবৃত করো। তাহলে এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। আচ্ছা, দেখে নাও 2 নম্বর মানের প্রশ্ন যাদের থেকে কী পড়তে পারে। জিওট কি, খুব ভালো করে তৈরি করো। দিগন্ত রেখা, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন ধরা যায় পড়েই আছে। আর বাকি যেগুলো কী করতে হবে, বামন গ্রহ, কুলীন গ্রহ কী বা কাকে বলে, এটা করে রাখবে, উদাহরণসহ করে রাখবে। আর জিপিএস কি। তাহলে এইগুলো তোমার হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় দেখে নাও, দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই তুমি 5 নম্বরের মানের প্রশ্ন পেয়ে যাবে। এখান থেকে দেখে নাও কোন প্রশ্ন করলে তুমি 5 নম্বরের প্রশ্ন পাবে, সেটা দেখে নাও। উপযুক্ত চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা বেশিরভাগ স্কুলে পড়বে। এছাড়া একটা প্রশ্ন আছে, চিত্রসহ দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি সংগঠনের বর্ণনা করো। মানে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি, এই দুটো ব্যাখ্যা লিখতে হবে, চিত্রটা দিতে হবে, এই দুটো লিখতে হবে। তাহলে এই দুটো প্রশ্ন তুমি ভালো করে তৈরি করে নাও, চোখ বুঝে একটা 5 নম্বরের প্রশ্ন জানা পেয়ে যাবে। ঠিক আছে। কি বললাম, এই দুটো প্রশ্ন করলে তুমি একটা জানা পেয়ে যাচ্ছ। আচ্ছা, যারা আরেকটু পড়বে সেটা দেখে নাও, এটা করে রাখো। চিত্রসহ আবর্তন বা পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। প্রভাব বলতে পারে, ফলাফল বলতে পারে। তাহলে এই প্রশ্নটাও কিছু কিছু স্কুলে দেবে আর কি। তাহলে এই প্রশ্নটাও তৈরি করে নেবে সেই সঙ্গে। দেখে নাও তোমাদের 3 নম্বর মানে এই অধ্যায়তে কী প্রশ্ন করতে হবে। চিত্রসহ অপসূর ও অনুসূর অবস্থানের ব্যাখ্যা করো। প্রশ্নটা খুব ভালো করে করো। এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে পার্থক্যটাও করে রাখবে, এই প্রশ্নের পার্থক্যটা।
এই পার্থক্যটাও ইম্পর্টেন্ট। আর কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি কি, এদের পার্থক্য লেখো। কিটা নাও পড়লে পার্থক্য পড়বে অবশ্যই। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তির পার্থক্যটা অবশ্যই ভালো করে তৈরি করা। যদি কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি কি যদি না করো, তাহলে পার্থক্যটা অবশ্যই করে রাখবে। দেখে নাও পরের প্রশ্ন কি আছে, আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। এটা একটু তৈরি করে রাখো ভালো করে, তাহলে এই প্রশ্ন গেল। আচ্ছা দেখে নাও এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বর মানে কি প্রশ্ন হতে পারে, যেগুলো করলে তুমি জানা পেয়ে যাচ্ছ। রবিমার্ক কি, নিশীথ সূর্য কি, অধিবর্ষ কি, ফেরেলের সূত্র লেখো, ছায়াবৃত্ত, জলবিষুব কি, সুমেরুপ্রভা কি, এই মেরুপ্রভা কি, মহাবিষুব কি, আর কোরিওলিস বল কি। তার মধ্যে দেখো যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে রবিমার্ক, অধিবর্ষ, ফেরেলের সূত্র, ছায়াবৃত্ত। এই 4টে খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা বেশি করতে পারো তারাই কটা করবে, বাকি সবগুলো তোমরা করে রাখার চেষ্টা করবে। এবার যাই তোমাদের 7ম অধ্যায়, অর্থাৎ অর্থনৈতিক ভূগোল থেকে ভারতের সম্পদ। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুব খুব ভালো করে করতে হবে সেটা দেখে নাও। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, এটা ভালো করে তৈরি করবে। আর 2 এটা দেখে নাও, পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি একদেশী ভবনের কারণগুলি লেখো। তাহলে প্রথম দুটো তুমি যদি করে রাখো তাহলেও ধরা যায় একটা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ। তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট কম নয়, এটাও কিছু কিছু স্কুলে পড়বে, সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। ঠিক আছে, তাহলে প্রথম 3টে তোমরা করো, করলে জানা পেয়ে যাচ্ছ। এছাড়া কি আছে, ভারতে খনিজ তেল, লৌহ আকরিক, কয়লা, উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। এগুলো 5 নম্বর মানের পড়ার সম্ভাবনা নেই, তবে কোনো 2-1টা স্কুলই ভুলবশত এগুলো দিতে পারে, তবে এগুলো 3 নম্বর মানের প্রশ্নের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা 3 নম্বর মানের মতনও তৈরি করতে পারো। তাহলে দেখে নাও 5 নম্বর মানে আরেকটা প্রশ্ন দিয়েছি, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তির উন্নতির 5টি কারণ আলোচনা করো। এই প্রশ্নটাও 5 নম্বরে পড়তে পারে, 3 নম্বরে পড়তে পারে। তাহলে দেখে নাও এই প্রশ্নটা কি বললাম, 5 নম্বরে পড়তে 3 নম্বরে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এবছরের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার 3 নম্বর মানে তোমাদের কি কি করতে হবে সেটা দেখে নাও। অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? এই প্রশ্নটা ভালো করে তৈরি করো। বাড়ছে কেন অন্য কিছু নয়, সুবিধাগুলো লিখে আর একটুখানি ব্যাখ্যা লিখে দিতে হবে। অপ্রচলিত শক্তির সুবিধাগুলো লিখলে হয়ে যাবে। তারপরে প্রশ্ন, প্রচলিত অপ্রচলিত শক্তির উৎস ও উহাদের মধ্যে পার্থক্য। উৎস কি যদি না পড়েও পার্থক্যটা ভালো করে তৈরি করে রাখো, পার্থক্যটা পরীক্ষায় পড়ে যাবে। আচ্ছা পরের প্রশ্ন, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। তাহলে পুনর্ভব অপুনর্ভব সম্পদের পার্থক্যটা, এই যে 3টে প্রশ্ন দিলাম, এই 3টে প্রশ্ন ভালো করে রেডি করে রাখো, তাহলে একটা 3 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা জানা পেয়ে যাবে। 4 নম্বর দেখে নাও, সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। এটা 3 নম্বর মানের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। তাহলে এই তোমাদের 5 নম্বর মানের 3 নম্বর মানের প্রশ্ন সমস্ত বলে দিলাম। এবার 2 নম্বর মানে কি কি প্রশ্ন হতে পারে দেখে নাও, সম্পদ কি, নিরপেক্ষ উপাদান কি, পুনর্ভব অপুনর্ভব সম্পদ কি, আর অবরুদ্ধ প্রবাহমান সম্পদ কি। এই কটা 2 নম্বরের মানের মতো তৈরি করে রাখো, তাহলে তোমরা সমস্ত বড় প্রশ্ন জানা পেয়ে যাবে।